সৌম্য সরকারের ঘটনাটা আমার দৃষ্টিতে আউট, তবে তৃতীয় আম্পায়ার মনে করেছেন নট আউট। এই জায়গাটা আমার কাছে মনে হয় পুরোটাই ছিল প্রযুক্তিগত ত্রুটি। কেন বলছি তার পেছনে বড় কারণটা হচ্ছে, আমরা যদি ঘটনাটা একটু পর্যবেক্ষণ করি, যখন বলটা বল ব্যাটকে সৌম্যর ব্যাটে স্পর্শ করেছিল এই সংক্রান্ত উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইউনিভার্সিটি অফ সলফোর্ডের অ্যাকুস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ট্রেভর কক্সের লেখা ব্লগ থেকে জানা যায় এই সম্পর্কে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গতকালকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ম্যাচ চলাকালীন সৌম্য সরকারের আউট এবং নট আউটকে ঘিরে যে একের পর এক আলোচনা শুরু হয়েছে এবং সেই সাথে সেই আউটকে ঘিরে অনেকে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আসলে এই আউটটি থার্ড আম্পায়ার ভুলের কারণে এই আউট এবং নট আউট নিয়ে খেলা নেওয়া হয়েছে, নাকি অন্যদিকে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন হয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে চমৎকার কিছু তথ্য বেরিয়ে আসলো। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অডিও ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে বেশ কিছু চমকপ্রদ উত্তর মিলে এসেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সৈয়দ আবিদ হোসেন সামি ভাই অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই, আসলে এটা আউট ছিল নাকি সত্যি নট আউট। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ দেখে নেই। ক্লিয়ার গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড বল। সৌম্য সরকারকে নট আউট ঘোষণা করার সময় এই কথাটাই বলেছিলেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আলট্রা এজে তখনও দেখা যাচ্ছে পরিষ্কার স্পাইক, কিন্তু এই স্পাইক যখন দেখা যাচ্ছে ততক্ষণে বল ব্যাটকে ছাড়িয়ে এক ফ্রেম পেছনেও চলে গেছে। এই বিষয়গুলো আমলে নিয়েই অনফিল্ড আম্পায়ারের আউটের ডিসিশনকে বদল করে নট আউট দিয়েছেন থার্ড আম্পায়ার। তা মানতে পারেননি লঙ্কান প্লেয়াররা, বাগবিতণ্ডায় জড়ান অনফিল্ড আম্পায়ারদের সাথে। প্রায় 4 থেকে 5 মিনিট বন্ধ থাকে খেলা। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমেও উঠেছে আলোচনার ঝড়। কিন্তু আসলেই কি বিনুরা ফার্নান্দোর বল সৌম্যর ব্যাটে স্পর্শ করেছিল? এই সংক্রান্ত উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইউনিভার্সিটি অফ সলফোর্ডের অ্যাকুস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ট্রেভর কক্সের লেখা ব্লগ থেকে জানা যায় এই সম্পর্কে। পরিস্থিতি ভেদে আলট্রা এজ বা স্নিকোমিটারের স্পাইক কেমন হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি। মূলত ব্যাট, প্যাড, গ্লাভস বা অন্য কোথাও বল হিট করলে স্টাম্প মাইকের মাধ্যমে সেই শব্দ ধারণ করা হয়। এই শব্দের ওপর ভিত্তি করে আলট্রা এজে দেখা যায় স্পাইকের উপস্থিতি, কিন্তু এই স্পাইকের ধরনে আছে ভিন্নতা। ব্যাটে লাগলে স্পাইক যেমন হবে, প্যাড বা গ্লাভসে বলের স্পর্শে স্পাইকের ধরন হবে তার থেকে ভিন্ন। এমনটাই জানা যায় ট্রেভর কক্সের লেখা থেকে। পরিষ্কার ধারণা দেওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন আলাদা দুটি গ্রাফ। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বল যদি ব্যাটে হিট করে তাহলে ব্যাটের কাঠে কম্পন তৈরি হবে, যা আলট্রা এজে তৈরি করবে পরিষ্কার ও তীক্ষ্ণ একটা স্পাইক। কিন্তু বল যদি প্যাড বা গ্লাভসে হিট করে তাহলে ইম্প্যাক্ট হবে বড়। কাঠের কম্পন না থাকায় যে শব্দের উৎপত্তি হবে তা হবে কিছুটা তীব্র। সেখানে থাকবে একের অধিক শব্দ, আর আলট্রা এজ বা স্নিকোমিটারে স্পাইকের উপস্থিতি থাকবে কিছু বেশি সময় ধরে, যার প্রকৃতি হবে অস্পষ্ট, থাকবে না তীক্ষ্ণতা। সৌম্য সরকারের আউটের আবেদনে আলট্রা এজে যে স্পাইক দেখা যাচ্ছে তা মিলে যায় ট্রেভর কক্সের দেখানো দ্বিতীয় স্পাইক গ্রাফের সাথে, যেখানে বলা হয়েছে বল যদি ব্যাটে হিট না করে তাহলেই উৎপন্ন হবে এই ধরনের স্পাইক। অ্যাকুস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ের এই অধ্যাপকের বিশ্লেষণ আমলে নিলে যে উপসংহারে আসা যায় তা হলো, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সঠিক ছিলেন নিজের যুক্তিতে, ঠিক ছিল তার সিদ্ধান্ত। ওই বলে সৌম্য সরকার আউট ছিলেন না, কিন্তু পরিশেষে এও জানিয়ে রাখতে হয় টেকনিক্যাল ও হিউম্যান এরর কিংবা যান্ত্রিক ও মানবিক ত্রুটি বলেও কিছু বিষয় থেকে যায়। কোনো সম্ভাবনাকেই যুক্তিহীন বলে বাদ দেয়া যায় না। ধ্রুব সত্য বলে প্রতিষ্ঠা করার আগে ভাবতে হয়। সৌম্য সরকারের ঘটনাটা আমার দৃষ্টিতে আউট, তবে তৃতীয় আম্পায়ার মনে করেছেন নট আউট। এই জায়গাটা আমার কাছে মনে হয় পুরোটাই ছিল প্রযুক্তিগত ত্রুটি। কেন বলছি তার পেছনে বড় কারণটা হচ্ছে, আমরা যদি ঘটনাটা একটু পর্যবেক্ষণ করি, যখন বলটা ব্যাটকে অতিক্রম করে যাচ্ছে তখন আলট্রা এজ কোনো প্রকার স্পাইক দেয়নি, কিন্তু বলটা ব্যাটকে অতিক্রম করে যাওয়ার পর স্পাইক দিয়েছে। তো তৃতীয় আম্পায়ারের কাছে এটাকে আউট প্রমাণ করার জন্য 100% এভিডেন্স ছিল না। অর্থাৎ যেহেতু বলটা যখন ব্যাটকে অতিক্রম করে গেছে এই সময়টায় কোনো স্পাইক নাই, সো তৃতীয় আম্পায়ারের কাছে কিন্তু এটাকে আউট প্রমাণ করার জন্য 100% কোনো এভিডেন্সের জায়গাটা নাই।
এই জায়গাটায় প্রযুক্তিগত ত্রুটিটা আমি কেন বলেছি, কারণ যে মোশন ক্যামেরার মাধ্যমে দৃশ্যটাকে ধারণ করা হয়েছে আমার কাছে মনে হয় মাঝখানে একটা ফ্রেম আমরা দেখতে পাইনি। কারণ প্রথম যে ফ্রেমটা আমরা দেখলাম যে জায়গাটায় বলটা ব্যাটকে অতিক্রম করে যাচ্ছে, এর পরের যে ফ্রেমটা বলটা ব্যাটকে অতিক্রম করে গেছে এবং স্পাইক দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই দুই ফ্রেমের মাঝখানে আরেকটা ফ্রেম আছে, যেটা এই ক্যামেরার যে ফ্রেম রেটের কথা বলছি ফ্রেম রেট কম হওয়ার কারণে আমি দেখতে পাই নাই। এটা সম্পূর্ণরূপে প্রযুক্তিগত ত্রুটি বলে আমার কাছে মনে হয়েছে। যদি এই মোশন ক্যামেরার ফ্রেম রেট আরেকটু বেটার থাকতো, আরো ভালো থাকতো, তাহলে হয়তো বা আমরা মাঝখানে আরেকটা ফ্রেম পেতাম। এখন সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে কি ফ্রেম রেটের মোশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে প্রোডাকশনে সেটা আমি জানি না। সো আমি যদি এখন বলি যে কম ফ্রেম রেটের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, সেটা বললে মিথ্যা কথা বলা হয়ে যাবে। এই মিথ্যা কথা আমি বলতে চাই না। আমার ধারণাগত জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা ফ্রেম এখানে মিস আছে, যেটা ক্যামেরার ফ্রেম রেটটা যদি বেটার হতো তাহলে সেক্ষেত্রে আমরা আরো ভালো মতো আরেকটা ফ্রেম পেতাম, যেখানে এটা স্পষ্টভাবে দেখা যেত যে বলটা ব্যাটের ওই জাস্ট পাস করার সময় স্পাইকটা পাওয়া গেছে। এখন এই জায়গাটা আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসে, তা হচ্ছে অনফিল্ড আম্পায়ার যেহেতু আউট দিয়েছিলেন, সো অনফিল্ড আম্পায়ার আউট দেওয়ার কারণে যদি তৃতীয় আম্পায়ারের কাছে কোনো প্রকার কনফিউশন থাকে, তার কি 100% এভিডেন্স মনে হয়েছে কিনা ওইটাকে যে অনফিল্ড আম্পায়ারের ডিসিশনটাকে ওভারটার্ন করার জন্য? এটা অবশ্যই তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন মাসুদুর রহমান মুকুল ভাই, তিনি ভালো বলতে পারবেন যে তার কাছে ওই মুহূর্তে ওইটা মনে হয়েছে কিনা যে অনফিল্ড আম্পায়ারের ডিসিশনকে ওভারটার্ন করার জন্য আপনার কাছে 100% এভিডেন্স আছে। তবে পুরো জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে যদি ফ্রেম রেটটা বেটার থাকতো তাহলে হয়তোবা আমরা একদম অ্যাকুরেট রেজাল্টটা পেতাম। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আলট্রা এজ কিভাবে কাজ করে, আমি একটু বলে দিই। তা হচ্ছে আলট্রা এজ কাজ করে বেসিক দুইটা ফ্যাক্টরের মাধ্যমে। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে স্টাম্পের পেছনে একটা মাইক্রোফোন থাকে, ওই মাইক্রোফোন সূক্ষ্ম সাউন্ড ক্যাপচার করতে পারে। সাপোজ ব্যাট বলের সাউন্ড তো পারেই, উইকেট কিপার কথা বলছে, প্লেয়াররা কথা বলছে, দর্শকরা চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে, মাঠে ডিজের সাউন্ড হচ্ছে, সবকিছুই সেই মাইক্রোফোনটা ক্যাপচার করতে পারে। কিন্তু ক্যাপচার করে এই মাইক্রোফোনের বৈশিষ্ট্যটাই এমন, সেটা রেকটিফাই করতে জানে। অর্থাৎ বল ব্যাটের কাছাকাছি অঞ্চলে যে জায়গাটা এসেছে এই জায়গার সাউন্ড বাদে বাকি সব সাউন্ডকে সে রেকটিফাই করতে পারে সফটওয়্যার পদ্ধতিতে। সো আলটিমেটলি তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে গতকালকের সৌম্য সরকারের আউট এবং নট আউটকে ঘিরে যে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছিল, আসলে সেই আলোচনা এবং সমালোচনা থাকবে এবং সেই সাথে এমন প্রযুক্তিগত ত্রুটি থাকতেই পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত সৌম্য সরকারের আউটটি সত্যি আউট ছিল নাকি নট আউট ছিল? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।